আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি এস.এম. মুজফফর হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থনীতি, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং এই করোনা কালে লেখাপড়ার পাশাপাশি অন্যান্য কার্যক্রম যথারীতি চালিয়ে যাচ্ছ। আজ আমি অনার্স প্রথম বর্ষের মৌলিক ব্যষ্টিক অর্থনীতি থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা, বৈশিষ্ট্য, স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করেছি। আজ আমি পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে দেখবে, ভিডিওটি বারবার দেখবে এবং বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বে। তো চলো যাওয়া যাক আজ আমাদের ক্লাসের বিষয়বস্তুতে। আমাদের আজকের আলোচ্য সূচিতে থাকবে লোকসান সহ ভারসাম্যে কখন ফার্ম উৎপাদন চালিয়ে যায়, লোকসান সহ ভারসাম্যে কখন ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে, উৎপাদন বন্ধের বিন্দু কি, পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন যোগান রেখা কি, কিভাবে পাওয়া যায়, পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য কিভাবে নির্ধারিত হয়, পূর্ণ প্রতিযোগিতায় শিল্পের স্বল্পকালীন ভারসাম্য কিভাবে নির্ধারিত হয় এবং শিল্পের দীর্ঘকালীন ভারসাম্য কিভাবে নির্ধারিত হয়। এর সবকটিতেই চিত্রের ব্যবহার আছে। আমরা ইতোপূর্বে বিভিন্ন ধরনের রেখাচিত্রের ধারণা পেয়েছি। আজ সেই চিত্রগুলো ব্যবহার করে আমাদের আজকের এই আলোচ্য বিষয়গুলোর বিষয়বস্তু আমরা ব্যাখ্যা করব। তো চলো যাওয়া যাক। শুরুতে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম লোকসান সহ ভারসাম্যে উপনীত হলে উৎপাদন কেন চালিয়ে যায়, কি অবস্থায় চালিয়ে যায়। আমরা জানি যে ফার্মের লক্ষ্য হলো মুনাফা সর্বোচ্চ করা, কিন্তু স্বল্পকালীন ভারসাম্যে ফার্মের লোকসানের পরিস্থিতি হতে পারে এবং ভারসাম্য অবস্থায় যদি তার অ্যাভারেজ রেভিনিউ স্মলার দ্যান অ্যাভারেজ কস্ট হয়, তাহলে তার টোটাল রেভিনিউ টোটাল কস্ট থেকে কম হয়, অর্থাৎ তার লোকসান হয়। সেক্ষেত্রে তার প্রাপ্ত আয় দ্বারা যদি পরিবর্তনশীল ব্যয়ের পুরোটা মিটিয়ে কিছুটা অবশিষ্ট থাকে, যা দিয়ে সে তার স্থির ব্যয়ের কিছু মিটাতে পারে, তাহলে ক্ষতি কমানোর জন্য সে উৎপাদন চালিয়ে যাবে। অন্যথায় উৎপাদন বন্ধ করে দিলে তাকে স্থির ব্যয়ের সমান ক্ষতি বহন করতে হবে। আমরা জানি স্বল্পকালে ফার্ম উৎপাদন করুক বা না করুক, স্থির উপকরণের জন্য স্থির ব্যয় বহন করতেই হয়। ফলে উৎপাদন বন্ধ রাখলে স্থির ব্যয়ের সমান ক্ষতি হয়ে যায়। আর যদি ভারসাম্য বিন্দুতে অ্যাভারেজ রেভিনিউ গ্রেটার দ্যান এভিসি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হয়, তাহলে ফার্ম তার প্রাপ্ত আয় দ্বারা পরিবর্তনশীল ব্যয় সম্পূর্ণটা মিটিয়েও কিছুটা অর্থ হাতে থাকে, যা দিয়ে সে স্থির ব্যয়েরও কিছুটা মেটাতে পারে, যার ফলে তার ক্ষতি কম হয়। কাজেই স্বল্পকালে ক্ষতি স্বীকার করেও ফার্ম উৎপাদন চালিয়ে যাবে যদি আমাদের এই শর্তটা পূরণ হয়। ভারসাম্য অবস্থায় এসি গ্রেটার দেন এয়ার গ্রেটার দেন এভিসি হয়। এসি গ্রেটার দেন এয়ার হওয়া মানে ফার্মের লোকসান হচ্ছে, আর এয়ার গ্রেটার দেন এভিসি মানে হলো ফার্মের মোট আয় মোট পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি থাকছে। ফলে মোট পরিবর্তনশীল ব্যয় মিটিয়েও কিছু টাকা তার হাতে থাকবে, যা দিয়ে সে স্থির ব্যয় এর কিছুটা মেটাতে পারবে। তো আমরা এটা চিত্রের সাহায্যে দেখব। আমরা বরাবরের মতো ভূমি অক্ষে
দ্রব্যের পরিমাণ লম্ব অক্ষে দাম, আয় এবং ব্যয় পরিমাপ করেছি। আর এখানে দেখতে পাচ্ছ ভূমি অক্ষের সমান্তরাল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের প্রান্তিক আয়, গড় আয় এবং দাম রেখা অভিন্ন একটি রেখা ভূমি অক্ষের সমান্তরাল। আর এই সবুজ রেখাটি হলো ফার্মের স্বল্পকালীন গড় ব্যয় রেখা, এসি। কোন কোন বইয়ে এসি লেখা আছে। আমরা যেহেতু এটা স্বল্পকালীন বিষয় নিয়ে শুধু আলোচনা করছি, কাজেই পৃথকভাবে এখানে এস লেখার প্রয়োজন মনে করি না, আমি এসি লিখলেই চলে। আর এমসি প্রান্তিক ব্যয় রেখা, এখানেও কোন কোন বইয়ে এসএমসি লেখা আছে। যেহেতু এটা স্বল্পকালীন নিয়েই আলোচনা, কাজেই আমরা এখানে এসএমসি না নিয়ে এমসি লিখছি। তবে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন যখন একত্র আলোচনা করা হবে, তখন এই এদের আলাদা করে চেনবার জন্য আমরা এসএমসি আবার এলএমসি, এসএসসি এবং এলএসসি প্রতীকগুলি অবশ্যই ব্যবহার করব। যাই হোক, আমরা ফার্মের ভারসাম্য শর্ত থেকে জানি, যেখানে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে ওঠে, সেখানে ভারসাম্যের উভয় শর্ত পূরণ হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ই বিন্দুতে সেই শর্ত পূরণ হয়েছে, দুটি শর্তই। এমসি সমান সমান এমআর এবং এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি। এই বিন্দুতে ফার্ম কিউ0 পরিমাণ উৎপাদন করবে এবং পি0 দামে বিক্রি করবে। কিন্তু এই অবস্থায় তার গড় ব্যয় রেখায় এই যে উপরে অবস্থান করছে এআর থেকে বেশি, ফলে তার এই এফ বিন্দু বরাবর এফ কিউ0 এটা হলো তার গড় ব্যয়। ই কিউ0 হলো গড় আয়, এফ কিউ0 হলো গড় ব্যয়। ফলে এই ই কিউ0 এবং ও কিউ0 উৎপাদনের পরিমাণ এবং গড় আয়ের গুণ ফলে আমরা ফার্মের মোট আয় পাবো এই ও পি0 ই কিউ0 এই এলাকাটা। এটা হবে ফার্মের মোট আয়। মোট আয় এই পুরো এলাকাটা এই গড় আয় এবং দামের পরিমাণের গুণফল। যদি ধরো 20 আর এটা 5 হয়, 5 20 100। অন্য জায়গায় আমরা এই যে গড় ব্যয় এফ কিউ0 কে যদি ও কিউ0 গুণ করি, তাহলে আমরা পাবো এটা হলো ফার্মের মোট আয়, এই ও জি এফ কিউ0 এলাকাটা। দেখা যাচ্ছে যে এখানে মোট আয় অপেক্ষা মোট ব্যয় বেশি, এবং সেক্ষেত্রে ফার্মের এই পি0 ই এফ জি এই এলাকাটুকু হচ্ছে লোকসান। এই লোকসান করে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে কিনা, এই লোকসান সে মেনে নিবে কিনা, আমরা যদি এখানে এখন এভিসি রেখাটাকে নিয়ে আসি, তার ফার্মের এভিসি রেখা আমরা জানি এই এসি রেখার একটু নিচে অবস্থান করে। এইখানে এভিসি রেখাটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে উৎপাদন কিউ0 উৎপাদন স্তরে, এখানে এই এম বিন্দু দ্বারা এই এম কিউ0 হলো ফার্মের এভিসি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট যদি এটা হয়, তাহলে ফার্মের ও কিউ0 এম এন এই এরিয়াটা হবে ফার্মের মোট পরিবর্তনশীল ব্যয়। আর এই মোট পরিবর্তনশীল ব্যয় বাদে তার মোট ব্যয় যে এই যে এফ জি ও কিউ0, সেখান থেকে এই মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে এই অংশটা হলো তার স্থির ব্যয়। এবং এই স্থির ব্যয় অর্থাৎ এফ ই এন জি বা এন ই এফ জি যেটাই বলি না কেন, এই এলাকাটা হলো তার স্থির ব্যয়। সে যদি উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে তাকে এই পরিমাণ লোকসান বহন করতে হবে, ক্ষতি বহন করতে হবে, যেটা এই অর্থটা তাকে অন্য কোনো সোর্স থেকে, তার পকেট থেকে তাকে পরিশোধ করতে হবে, মেটাতে হবে। কিন্তু যদি সে উৎপাদন চালিয়ে যায়, তাহলে তার ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে এটা, অর্থাৎ মোট আয় দ্বারা পরিবর্তনশীল ব্যয় মিটিয়েও খানিকটা স্থির ব্যয়ের খানিকটা সে মেটাতে পারছে, ফলে তার ক্ষতির পরিমাণ কম হচ্ছে। আর এই যে ক্ষতির পরিমাণ কমানোর জন্যই স্বল্পকালে ফার্ম উৎপাদন চালিয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব লোকসান সহ ভারসাম্যে কখন ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে। আমরা যেমনটা দেখলাম, এয়ার গ্রেটার দেন এসি হলে ফার্ম উৎপাদন চালিয়ে, এয়ার গ্রেটার দেন এসি না, এয়ার লেস দেন এসি হলে তো লোকসান হবে, এয়ার গ্রেটার দেন এভিসি হলে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। আর এখন দেখবো আমরা এয়ার লেস দেন এসি হলে তো লোকসান হবেই। এখন প্রাপ্ত আয় দ্বারা যদি পরিবর্তনশীল পুরাটা না মেটাতে পারে, তাহলে পরিবর্তনশীল ব্যয় পুরাটা যদি না মেটাতে পারে, তাহলে সে উৎপাদন বন্ধ করে দিবে, কারণ স্থির ব্যয়ের সমান ক্ষতি তো হচ্ছেই উৎপাদন চালিয়ে গেলে। তার সঙ্গে যদি আবার পরিবর্তনশীল ব্যয় খানিকটা ক্ষতির মধ্যে চলে যায়, লোকসান হয়, তাহলে উৎপাদন বন্ধ করে দেব, বরং
স্থির ব্যয়ের সমান ক্ষতিটা মেনে নেওয়াই ভালো। এই বিষয়টাই আমরা এখানে দেখব যে ফার্ম স্বল্পকালে উৎপাদন বন্ধ করলেও স্থির ব্যয় বহন করতে হবে, উৎপাদন চালিয়ে গেলেও স্থির ব্যয় বহন করতে হবে। তার সঙ্গে যদি এআর লেস দেন এভিসি হয়, অ্যাভারেজ রেভিনিউ লেস দেন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হয় ভারসাম্য অবস্থায়, তাহলে তো ফার্মের পরিবর্তনশীল ব্যয়েরও কিছুটা মানে ক্ষতির মধ্যে থেকে যায়, আয় দ্বারা মেটাতে পারে না, তখন ফার্ম উৎপাদন বন্ধ করে দেবে। কাজে ফার্ম স্বল্পকালে ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যে যাবে না, চালিয়ে না যাওয়ার শর্ত হলো পি ইকুয়ালস টু এআর লেস দেন এভিসি, এভিসি থেকে যদি ছোট হয়, অর্থাৎ আমাদের দাম রেখা বা প্রান্তিক আয় রেখা যদি এভিসিরও নিচে অবস্থান করে। আমরা চিত্রে বিষয়টা দেখব। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে এসি রেখা, এমসি রেখা আর এই যে এমআর রেখা বরাবরের মতো এমসি আর এমআর এর ছেদ বিন্দু, এমসি যেখানে এমআর কে নিচের দিক থেকে ছেদ করেছে সেই বিন্দুতে ভারসাম্য, ভারসাম্য পরিমাণ Q0, দাম P0, এবং এই অবস্থায় গড় ব্যয় রেখার এই এফ বিন্দু থেকে এফ Q0 এটা হলো তার গড় ব্যয়, ফলে এখানে মোট আয় হলো ও P0 ই Q0 এই এরিয়াটা, আর মোট ব্যয় হলো ও জি এফ Q0। যদি উৎপাদন বন্ধ করে দেয় বা উৎপাদন চালায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি উৎপাদন চালিয়ে যায় আর কি, উৎপাদন বন্ধ করে না, উৎপাদন চালিয়ে যায়, তাহলে তার ক্ষতি হবে P0 ই এফ জি এই এলাকাটা। এখন আমরা এখানে যদি তার গড় পরিবর্তনশীল ব্যয়ের হিসাবটা করি, গড় পরিবর্তনশীল ব্যয় রেখা নিলে আমরা দেখতে পাচ্ছি এবিসি রেখাটা এই Q0 উৎপাদন স্তরে এখানে এম বিন্দু দ্বারা MQ0 দ্বারা দেখানো হচ্ছে গড় পরিবর্তন ব্যয়, আর এই গড় পরিবর্তন ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে ও Q0 MN যে এরিয়াটা পাবো সেটা হবে ফার্মের মোট পরিবর্তনশীল ব্যয়। এখন ফার্ম যদি উৎপাদন চালিয়ে যায় তার ক্ষতি হচ্ছে এখানে জি এফ ই P0, আর উৎপাদন বন্ধ করে দিলে তার ক্ষতি হবে এখানে এম এফ জি এন এই পরিমাণ, কারণ এটা হলো তার স্থির ব্যয়। তার এই MQ0 ও এন এটা হলো পরিবর্তনশীল ব্যয়। এখন উৎপাদন বন্ধ করে দিলে তার ক্ষতি হবে এফ এম এন জি এই এলাকাটা। এখন বুদ্ধিমান ফার্ম কি করবে? উৎপাদন চালিয়ে গেলে তার ক্ষতি হচ্ছে P0 জি এফ ই, আর উৎপাদন বন্ধ করে দিলে তার ক্ষতি হচ্ছে NGFM। নিঃসন্দেহে উৎপাদন বন্ধ করলে ক্ষতিটা কম হচ্ছে, স্থির ব্যয়ের সমান ক্ষতি হচ্ছে, আর উৎপাদন চালিয়ে গেলে স্থির ব্যয়ের সাথে পরিবর্তনশীল ব্যয়েরও খানিকটা যোগ হয়ে তার ক্ষতি বেশি হচ্ছে। বিষয়টা আবার দেখো, এটা হলো উৎপাদন চালিয়ে গেলে যে ক্ষতি, আর এটা হলো উৎপাদন বন্ধ করে দিলে যে ক্ষতি। কাজেই ফার্ম এই অবস্থায় উৎপাদন বন্ধ করে দেবে। তাহলে কোন অবস্থায় ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে না? যে অবস্থায় ফার্মের এআর এবিসি থেকে ছোট হবে, অর্থাৎ এমআর এআর পি সমান অবশ্যই, কিন্তু এবং এমসি ভারসাম্য বিন্দু তার সমান হচ্ছে, কিন্তু এখানে এসি থেকে ছোট, এবিসি চেয়েও ছোট এআর। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু কি, শাটডাউন পয়েন্ট, অর্থাৎ ফার্ম কোন বিন্দুতে যে উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে। আমরা দেখলাম স্বল্পকালে ভারসাম্য উৎপাদন স্তরে পি ইকুয়ালস টু এআর লেস দেন এসি হলে ফার্মের মোট আয় মোট ব্যয় অপেক্ষা কম হয় এবং লোকসান হয়। সেক্ষেত্রে প্রাপ্ত আয় দ্বারা কেবল পরিবর্তনশীল ব্যয় যদি মেটাতে পারে, আর স্থির ব্যয়ের সমান ক্ষতি বহন করতে হয়, সেক্ষেত্রে উৎপাদন চালিয়ে গেলে যে ক্ষতি, উৎপাদন বন্ধ করে দিলেও সেই ক্ষতি। কারণ স্বল্পকালে ফার্ম উৎপাদন করুক বা না করুক, স্থির উপকরণের জন্য যে ব্যয়, সেই ব্যয়টা তাকে বহন করতেই হয়। এই পরিস্থিতি কখন হয়? যখন পি সমান এআর সমান এভিসি লেস দেন এসি, অর্থাৎ দাম আর এভিসি পরস্পর সমান, গড় আয় এভিসি পরস্পর সমান। মূলত ভারসাম্য বিন্দুতে আমরা জানি
যে এমসি আর এমআর সমান হচ্ছে, সেটা আবার এআর এর সমান, পি এর সমান। এখন এই সবকটা যদি আবার এভিসি এরও সমান হয়, এটা কোন জায়গায় হবে? এভিসি এর সর্বনিম্ন বিন্দুতে, যেখানে ফার্মের গড় ব্যয় অপেক্ষা গড় আয় কম, এভিসি এর সমান। ফলে ফার্মের যে অবস্থা দাঁড়াবে, তার মোট আয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় পরস্পর সমান হয়ে যাবে। সেক্ষেত্রে মোট আয় দ্বারা মোট পরিবর্তনশীল ব্যয় পুরোটা মেটানোর পরে অবশিষ্ট কিছু থাকবে না, স্থির ব্যয়ের সমান ক্ষতি বহন করতে হবে। সেক্ষেত্রে উৎপাদন চালিয়ে গেলেও যা, উৎপাদন বন্ধ করে দিলেও তাই। এই অবস্থায় আমরা ফার্ম কি করতে পারে সেটা দেখবো। আগে ছবিতে এই যে কথাগুলো বললাম আমি, ছবিতে তোমরা দেখো বরাবরের মতো এমসি আর এমআর এর ছেদ বিন্দু ই তে ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ আমরা দেখাচ্ছি। আর এই যে এসি রেখা পর্যন্ত যে বিন্দু এফ কিউ জিরো, এটা গড় ব্যয়, এবং সেক্ষেত্রে ফার্মের মোট আয়, মোট ব্যয় এবং মোট ব্যয় আর মোট আয়ের ব্যবধান, এই ই এফ জি পি জিরো, এটা হলো ফার্মের লোকসান। এখন এই অবস্থায় আমরা যদি এখানে এভিসি রেখাটাকে নিয়ে আসি, এই যে এভিসি রেখাটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক যেখানে এমসি রেখা এসি রেখাকে ছেদ করেছে, এমআর রেখাকে ছেদ করেছে, এভিসি সর্বনিম্ন বিন্দু সেখানে স্পর্শ করেছে। এখানে এভিসি এবং এআর পরস্পর সমান, এমসি এমআরও সমান। এইখানে এসে ফার্মের মোট আয় ও কি জিরো ইপি জিরো, আবার মোট পরিবর্তনশীল আয় ও কি জিরো ইপি জিরো। ফলে ফার্ম উৎপাদন চালিয়ে গেলে এই ই এফ জিপি জিরো ক্ষতি হবে, আর উৎপাদন বন্ধ করে দিলে এই ই এফ জিপি জিরো স্থির ব্যয়ের সমান ক্ষতি হবে। তাহলে উৎপাদন চালিয়ে গেলেও যা ক্ষতি, উৎপাদন বন্ধ করলেও সেই ক্ষতি। তাহলে বুদ্ধিমান ফার্ম এই জায়গায় ভবিষ্যতের কথা চিন্তা করবে। যদি ভবিষ্যতে তার অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই ক্ষতি মেনে নিয়ে সে উৎপাদন চালিয়ে যাবে। আর ভবিষ্যৎ সম্পর্কে যদি তার ধারণা তৈরি হয় যে এখানে এই অবস্থার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে সে উৎপাদন বন্ধ করে দিবে। আর ই বিন্দুর নিচে যদি দাম নেমে যায়, তাহলে তো বন্ধ করে দিবেই। এ কারণেই এই ই বিন্দুকে আমরা বলছি উৎপাদন বন্ধের বিন্দু বা শাটডাউন পয়েন্ট। ই বিন্দুতে বিশেষত্বটা কি? ই বিন্দুতে এমআর সমান এআর সমান পি সমান এভিসি সমান এমসি। তার মানে এমসি এমআর এআর পি এবং এভিসি পরস্পর সমান যে বিন্দুটি, যে বিন্দুতে, সেই বিন্দুতেই ফার্মের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে যায়। আর এই কারণে সেই বিন্দুটিকে আমরা বলছি উৎপাদন বন্ধের। আশা করি বুঝতে পেরেছ উৎপাদন বন্ধের বিন্দু কি বা শাটডাউন পয়েন্ট কি। আমরা এরপরে দেখব পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। আমরা জানি যোগান রেখা দামের সাথে পণ্যের যোগানের সম্পর্ক দেখায়। পূর্ণ প্রতিযোগিতায় বাজারে বিভিন্ন দামে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নির্ধারণ করে দাম আর যোগানের এই সম্পর্ক আমরা নির্ণয় করতে পারি, আর সেই সম্পর্ক নির্ণয় করে ফার্মের স্বল্পকালীন যোগান রেখাও পেতে পারি। আমরা জানি যে ফার্ম ভারসাম্য লাভ করে কোথায়? এমসি সমান এমআর, যেখানে এটা প্রয়োজনীয় শর্ত। এবং এটাও জানি যে ফার্মের শাটডাউন পয়েন্টে এমসি সমান এমআর সমান এআর সমান পি সমান এভিসি লেস দেন এসি। অর্থাৎ এভিসি এসি থেকে কম, কিন্তু পি এভিসির সমান। পি এভিসির চেয়েও কম হলে আমরা দেখে আসলাম শাটডাউন পয়েন্ট অনুসারে সে আর উৎপাদন করবে না, যোগানও দেবে না। কাজেই ফার্মের যোগান দেওয়ার জন্য মিনিমাম দামটা হলো এভিসি, অর্থাৎ পি দাম অবশ্যই এভিসি থেকে বড় বা এভিসির সমান হতে হবে। তার মানে ফার্মের যোগান রেখাটা তাহলে হবে পি গ্রেটার দেন অর ইকুয়ালস টু এভিসি, এই বিন্দু থেকে শুরু করে এমসি রেখার উপরের অংশটা। কারণ এমসি রেখাতেই যেহেতু ভারসাম্য বিন্দুগুলো নির্ধারিত হচ্ছে, এবং এমসি রেখাতেই বিভিন্ন দামে ফার্ম কি পরিমাণ যোগান দিবে, কি পরিমাণ উৎপাদন করবে, সেই পরিমাণগুলো ওই বিন্দুগুলোতে পাওয়া যায়। কাজে এমসি রেখার একেবারে যে বিন্দুতে দাম
এভিসি সমান, অর্থাৎ এভিসি সর্বনিম্ন বিন্দু থেকে শুরু করে তার উপরের যে অংশটা এমসি রেখার সেটাই হবে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। আমরা ছবিতে বিষয়টা দেখি। তোমরা এখানে আমরা ক অংশে ফার্মের বিভিন্ন দামে ভারসাম্যটা দেখাচ্ছি, আর খ অংশ রেখেছি এখানে আমরা সেই যোগান রেখাটা আঁকবো। প্রথমে দেখো, এই যে ফার্ম যখন শিল্পে পিওয়ান দাম নির্ধারিত হয়েছে, সেই দামে ভারসাম্য হচ্ছে MR1 AR1 P1 এই রেখার E1 বিন্দুতে, এই E1 বিন্দুতে তার ভারসাম্য পরিমাণ Q1 আর দাম তো P1। আর এই দামের সাথে সম্পর্ক রেখে আমরা এখন যদি এই খ চিত্রে এই P1 দাম আর এই যে আমাদের যে ভারসাম্য পরিমাণ OQ1 এই বরাবর একটি বিন্দু নিই E1, তার মানে ফার্ম এই P1 দামে OQ1 পরিমাণ দ্রব্য উৎপাদন করবে এবং যোগান। এখন শিল্পে চাহিদা বেড়ে যাওয়ার কারণে হতে পারে দাম বেড়ে গেল, দাম বেড়ে P2 হলো, P2 দামে এই E2 বিন্দুতে ভারসাম্য পরিমাণ Q2, আর এই দামের সাথে সম্পর্ক এই ভারসাম্য পরিমাণটাকে আমরা এখানে এই Q2 কে আমরা E2 বিন্দুটা দেখলাম, P2 দাম Q2 পরিমাণ, অর্থাৎ ফার্ম P2 দামে Q2 পরিমাণ যোগান। এরপরে P3 দাম আরো বেড়ে গেল, দাম বেড়ে গেলে E3 বিন্দুতে ভারসাম্য হচ্ছে এবং E3 বিন্দুতে Q1 পরিমাণ দ্রব্য উৎপাদন করবে। আর সেই P3 দামে আমরা এখানে এই Q3 উৎপাদনের পরিমাণ E3 স্মল E3 বিন্দুটা দেখলাম, অর্থাৎ ফার্ম এই P3 দামে Q3 পরিমাণ যোগান। তাহলে এই যে E1 স্মল স্মল E2 স্মল E3 এই বিন্দুগুলো ফার্ম বিভিন্ন দামে কি পরিমাণ যোগান দেবে তা দেখাচ্ছে। আর এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে এই যে এস প্রাইম যে রেখাটা পেলাম, এই রেখাটাই হলো ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। আর লক্ষ্য করলে দেখতে পাবে এই এস প্রাইম রেখাটা ঠিক এমসি রেখার এই যে E1 বিন্দু থেকে উপরের অংশটা, যেখানে এভিসির সর্বনিম্ন বিন্দু, এভিসি রেখাকে স্পর্শ করে, শাটডাউন পয়েন্ট। আশা করি তোমরা ফার্মের স্বল্পকালীন যোগান রেখা কিভাবে পাওয়া যায় সেটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ফার্ম পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য। দীর্ঘকালে কি ঘটে? দীর্ঘকালে ফার্ম উৎপাদনের সকল উপাদান পরিবর্তন করতে পারে, তাই স্বল্পকালে লোকসান কাটিয়ে উঠতে না পারলে ফার্ম দীর্ঘকালে উৎপাদন বন্ধ করে দিবে এবং শিল্প ত্যাগ করবে। আর যদি স্বল্পকালে তার অস্বাভাবিক মুনাফা অর্জন হয় তাহলে ফার্ম দীর্ঘকালে নতুন প্ল্যান স্থাপন করবে, উৎপাদনের পরিসর বাড়াবে। তাছাড়া অবাধে প্রবেশ এবং প্রস্থানের সুযোগ থাকার কারণে পুরনো ফার্ম যেমন উৎপাদন বন্ধ করে চলে যেতে পারে, তেমনি নতুন নতুন ফার্ম শিল্পে প্রবেশও করতে পারে যদি অস্বাভাবিক মুনাফা থাকে। ফলে দীর্ঘকালে ফার্ম ভারসাম্য অবস্থায় কেবল স্বাভাবিক মুনাফাই অর্জন করে। অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে স্বল্পকালে ফার্মের অস্বাভাবিক মুনাফা থাকতে পারে, লোকসান থাকতে পারে, কিন্তু দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা বা লোকসান কোনোটিই থাকবে না, স্বাভাবিক মুনাফা অর্জন করবে। আমরা চিত্রে বিষয়টা দেখি। চিত্রে আমরা এখানে ক প্যানেল এবং খ প্যানেল নিয়েছি। ক প্যানেলে আমরা শিল্পের চাহিদা রেখা ডি প্রাইম এবং S1 প্রাইম দিয়ে ফার্মের শিল্পের দাম নির্ধারণ দেখাচ্ছি P1। E1 বিন্দুতে P1 দাম নির্ধারিত হয়েছে এবং Q1 পরিমাণ দ্রব্য এই শিল্পে সকল ফার্ম মিলে বিক্রয় করবে। এখানে একটি ফার্মের ভারসাম্য অবস্থা আমরা দেখাচ্ছি। ফার্মের LSC রেখার এর আগের ব্যয় তত্ত্ব LSC রেখাকে স্পর্শ করে তার একটি প্ল্যান্টের সম্পর্কিত গড় ব্যয় রেখা SSC1। এই SSC1 রেখাতে ফার্ম ওই যে শিল্পে নির্ধারিত P1 দামে ভারসাম্য লাভ করেছে ই বিন্দুতে। এই যে SMC1 আমি আগেই বলেছিলাম শর্ট রান বোঝানোর জন্য এস লেখা হবে আর লং রান বোঝানোর জন্য এল লেখা হবে, LSC। তো এই যে SMC সবুজ রঙের রেখাটা তার স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা ই বিন্দুতে MR রেখাকে ছেদ করেছে। এই বিন্দুতে ভারসাম্য পরিমাণ Q1 এবং ভারসাম্য এই দাম P1 আর FQ1 হলো ফার্মের গড় ব্যয়। ফলে ফার্মের মোট আয় EP1 ও Q1 আর মোট ব্যয় FG ও Q1।
ফলে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে এই অংশটা হলো ফার্মের অস্বাভাবিক মুনাফা, EFGP1। এই অংশটা হলো ফার্মের অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা হলে কি হবে? ফার্ম পরবর্তীতে আরো বিক্রি বেশি করার জন্য তার নতুন প্ল্যান স্থাপন করবে। দীর্ঘকালে তার সুযোগ আছে উপকরণ বাড়ানো, সব উপকরণ বাড়ানো। সে নতুন যন্ত্রপাতি স্থাপন করবে, নতুন জনবল নিবে, নতুন অবকাঠামো নিয়ে আরো প্ল্যান্টের আকার বড় করবে, নতুন প্ল্যান্ট স্থাপন করে উৎপাদন বাড়াবে। পাশাপাশি নতুন নতুন ফার্মও এই শিল্পে প্রবেশ করবে, ফলে শিল্পের মোট যোগান বেড়ে যাবে। মোট যোগান বেড়ে গেলে যোগান রেখা এভাবে ডান দিকে সমান্তরালভাবে সরে যে এই S2 প্রাইম, যেটা এই আগের চাহিদা রেখাকে E2 বিন্দুতে ছেদ করে নতুন ভারসাম্য পরিমাণ Q2 এবং ভারসাম্য দাম P2। অর্থাৎ এখন ফার্ম এই P2 দামে দ্রব্য বিক্রি করবে। এর ফলে যে বিষয়টা দাঁড়াবে, এই যে ফার্ম নতুন প্ল্যান্ট স্থাপন করার ফলে তার SSC রেখাটা নতুন প্ল্যান্টের সাথে সম্পর্কিত হবে। ও এখানে একটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে দাম P1 থেকে P2 তে নেমে যাবে, যে যোগান বেড়ে যাবে, দাম কমে যাবে। এর ফলে যে ঘটনাটা দাঁড়াবে, ফার্মের মুনাফা, অস্বাভাবিক মুনাফাটা দূর হবে। সেক্ষেত্রে ফার্মের এই SSC রেখাটাও কিন্তু নতুন প্ল্যান্টের সাথে সম্পর্কিত SSC রেখাটা আমরা এখানে পাবো এই P2 দাম বরাবর। এই এখানে আমরা ফার্মের যে নতুন শিল্পের যে নতুন দাম, সেই P2 দামে ফার্মের নতুন প্রান্তিক আয়, গড় আয় এবং দাম রেখা, এই যে ভূমি অক্ষের সমান্তরাল এটা পেলাম। আর ঠিক এই LSC রেখাকে স্পর্শ করে এখানে তার নতুন প্ল্যান্টের SSC রেখাটা আসলো। আর এই নতুন প্ল্যান্টের SSC রেখাতে তার স্বল্পকালীন এবং দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা LMC এবং SMC2 রেখা সেট করবে। আর এই বিন্দু, এইখানে এই সেট বিন্দুতে M বিন্দুতে ভারসাম্য পরিমাণ অর্থাৎ ফার্ম Q2 পরিমাণ উৎপাদন করবে। আর এই Q2 পরিমাণ উৎপাদন করলে যে ঘটনাটা ঘটছে, এখানে ফার্মের গড় আয়, গড় ব্যয় এবং প্রান্তিক আয়, প্রান্তিক ব্যয় সব সমান হচ্ছে। ফলে এই বিন্দুতে ফার্মের মোট আয় হচ্ছে OQ2 MP2, আবার মোট ব্যয় হচ্ছে OQ2 M। যার অর্থ দেওয়া হলো ফার্ম এখানে তার মোট আয় মোট ব্যয় সমান স্বাভাবিক মুনাফা অর্জন করছে। বলে রাখা ভালো, এখানে এই যে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা LSC এর সর্বনিম্ন বিন্দু M তে যে SSC2 প্ল্যান্ট গড় ব্যয় রেখা, এই গড় ব্যয় রেখার সাথে সম্পর্কিত প্ল্যান্টকে আমরা বলি কাম্য প্ল্যান্ট। আর এই M বিন্দুকে বলা হয় দীর্ঘকালীন গড় ব্যয় রেখার কাম্য বিন্দু। আর এই উৎপাদনটা হলো ফার্মের কাম্য উৎপাদন স্তর, অপটিমাম লেভেল। কাম্য বলতে এখানে অপটিমাম লেভেলে প্ল্যান্ট এবং অপটিমাম লেভেলে উৎপাদন। এভাবেই দীর্ঘকালে সব ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব শিল্পের স্বল্পকালীন ভারসাম্য। শিল্পের স্বল্পকালীন ভারসাম্য মানে সমস্ত ফার্ম মিলে বাজারে ভারসাম্য অবস্থা স্বল্পকালে কি হবে। আমরা স্বল্পকালে আমরা দেখেছি যে শিল্পের দাম নির্ধারিত হবে বাজারের চাহিদা ও যোগান রেখা দ্বারা, এবং চাহিদা ও যোগান সমান হলে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে শিল্পের ভারসাম্য নির্ধারিত হবে, এবং সেই ভারসাম্যে স্বল্পকালে কোনো নতুন ফার্ম যেমন প্রবেশ করতে পারে না, আবার পুরনো কোনো ফার্ম প্রস্থানও করতে পারে না। বরং সেই অবস্থায় কারো স্বাভাবিক মুনাফা হবে, কারো লোকসান হবে, কারো অস্বাভাবিক মুনাফা হবে। তার মানে আমরা এই শিল্পের স্বল্পকালীন ভারসাম্য অবস্থায় আমরা ভিন্ন ভিন্ন অবস্থা দেখতে পাবো ফার্মগুলির। যেমন দেখতে পাবো কোনো ফার্মে MC সমান MR সমান AR সমান P গ্রেটার দেন AC, অর্থাৎ এখানে অস্বাভাবিক মুনাফা। আবার কোনো ফার্মে দেখবো MC সমান MR সমান AR সমান P লেস দেন AC, তার মানে এখানে ফার্মের লোকসান। আর কোনো ফার্মে দেখবো MC সমান MR সমান AR সমান P সমান AC, তার মানে ফার্মের স্বাভাবিক মুনাফা। আমরা চিত্রে বিষয়টা দেখি। চিত্রে এখানে আমি প্যানেলে শিল্পের চাহিদা এবং যোগানের মাধ্যমে ভারসাম্য দেখিয়েছি E0 বিন্দুতে, শিল্পের মোট উৎপাদন এবং বিক্রয়, ক্রয় বিক্রয় পরিমাণ Q0, দাম P0। এই দাম P0 দাম প্রতিটা ফার্ম, যেহেতু ফার্মগুলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রাইস ট্রেকার, এই দাম মেনে নিয়ে তার বিক্রয়ের পরিমাণ, উৎপাদনের পরিমাণ নির্ধারণ।
প্যানেলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্মের গড় ব্যয় AC2 MC2 এবং এইখানে তার যে দাম রেখা MR ARP সেখানে E2 বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়েছে, MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করেছে এবং ফার্মের গড় আয় E2 Q2, ফলে মোট আয় OP0 E2 Q2। আর এখানে ফার্মের গড় ব্যয় MQ2, ফলে মোট ব্যয় ON MQ2। মোট ব্যয় বেশি, মোট আয় কম, ফলে এখানে ফার্মের মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে এখানে যে MN P0 E2 অংশটা তার লোকসান হচ্ছে। স্বল্পকালে এই খ ফার্ম লোকসান নেই উৎপাদন চালিয়ে যাবে। অন্যদিকে খ ফার্মের ক্ষেত্রে যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটু এটা দেখি আগে। এই যে E1 বিন্দুতে ফার্মের ভারসাম্য হয়েছে, MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করেছে। এই বিন্দুতে ফার্মের ভারসাম্য, এবং আমরা বরাবরের মতো বলি EQ1 হলো তার গড় আয়, ফলে OQ1 E1 B0 এটা হলো মোট আয়, FQ1 হলো তার গড় ব্যয়, মোট ব্যয় হলো OQ1 FG। ফলে তার এখানে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে মূলত এই যে E1 P0 GF এটা হলো তার অস্বাভাবিক মুনাফা। মোট আয় থেকে মোট ব্যয় কম, কাজে এখানে তার অস্বাভাবিক মুনাফা হবে। এবং স্বল্পকালে কোনো ফার্মের এমন অবস্থা হবে, কোনো ফার্মের এইরকম লোকসান হবে, আবার কোনো ফার্মের স্বাভাবিক মুনাফা। আর এটি হলো আমাদের শিল্পের স্বল্পকালীন ভারসাম্য অবস্থা। তার মানে স্বল্পকালে শিল্পে চাহিদা যোগানের মাধ্যমে যে দাম নির্ধারিত হবে সেটাই ভারসাম্য, এবং যে পরিমাণ ক্রয় বিক্রয় নির্ধারিত সেটাই ভারসাম্য পরিমাণ। আর সেই অবস্থায় এক এক ফার্মের এক এক অবস্থা হতে পারে, তাদের নিজস্ব যার যার ব্যয় রেখাগুলোর অবস্থার প্রেক্ষিতে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব শিল্পের দীর্ঘকালীন ভারসাম্য। দীর্ঘকালে যে ঘটনাটা হবে, এখানে প্রতিটা ফার্মের সমন্বয় করার একটা সময় থাকবে। যে ফার্মের লোকসান হবে সে ফার্ম উৎপাদন বন্ধ করে দিয়ে শিল্প ত্যাগ করবে। আর যে ফার্মের অস্বাভাবিক মুনাফা হবে সে উৎপাদন বাড়ানোর জন্য তার নতুন প্ল্যান স্থাপন করবে, পাশাপাশি নতুন নতুন ফার্ম শিল্পে প্রবেশ করবে। নতুন নতুন যখন অস্বাভাবিক মুনাফা হচ্ছে তখন নতুন নতুন ফার্মের শিল্পে প্রবেশ এবং পুরনো ফার্মের উৎপাদন বৃদ্ধির কারণে যোগান বেড়ে যাবে, যোগান বেড়ে গেলে দাম কমে যাবে, দাম কমে গেলে ফার্মের যে অস্বাভাবিক মুনাফা হচ্ছিল সেটা দূর হয়ে স্বাভাবিক মুনাফা সবাই অর্জন করবে। আবার লোকসান যখন হবে তখন যে ফার্ম লোকসান কাটিয়ে উঠতে পারছে না দীর্ঘকালে সে আর থাকবে না, শিল্প ত্যাগ করবে। শিল্প ত্যাগ করলে মোট উৎপাদন কমে যাবে, যোগান কমে যাবে, যোগান কমে গেলে দাম বেড়ে যাবে, দাম বেড়ে গেলে অন্য যে ফার্মগুলো টিকে থাকবে তারা স্বাভাবিক মুনাফা অর্জন করবে। তার মানে আমরা দীর্ঘকালে যে বিষয়টা দেখব, সব ফার্মই স্বাভাবিক মুনাফা অর্জন করবে, এবং স্বাভাবিক মুনাফা অর্জিত হবে কোথায়? LAC রেখার সর্বনিম্ন বিন্দুতে, যেটাকে আমরা বলেছিলাম যে ওইখানে যে ফার্মটা থাকবে, যে SSC রেখাটা থাকবে, সেই SSC রেখার সাথে সম্পর্কিত প্ল্যান্ট হলো কাম্য প্ল্যান্ট, আর LAC রেখার সর্বনিম্ন বিন্দুটা হলো কাম্য বিন্দু, যেখানে প্রতিটা ফার্মের SMC স্বল্পকালীন প্রান্তিক ব্যয়, LMC দীর্ঘকালীন প্রান্তিক ব্যয়, MR এবং MR AR এগুলো পরস্পর সমান হবে। PSSC এবং LAC স্বল্পকালীন গড় ব্যয়, দীর্ঘকালীন গড় ব্যয় পরস্পর সমান। আমরা চিত্রে বিষয়টা দেখব। চিত্রে আমি এখানে সেই ক প্যানেলে শিল্পের ভারসাম্য দেখিয়েছি DD প্রাইম এবং SS প্রাইম শিল্পের বাজার চাহিদা এবং বাজার যোগান রেখা দ্বারা। আর এখানে খ প্যানেলে আমরা দেখাচ্ছি সবকিছু সমন্বয় করার পরে, ক্ষতি সমন্বয়ের পরে অথবা লাভ অস্বাভাবিক মুনাফা থাকলে মুনাফা সমন্বয়ের পরে ফার্ম অবশেষে শেষ পর্যন্ত যেখানে LAC রেখার সর্বনিম্ন বিন্দু M বিন্দুতে ভারসাম্য লাভ করে, যেখানে SSC রেখাটা এই সর্বনিম্ন বিন্দুকে স্পর্শ করবে, যেখানে তার দীর্ঘকালীন গড় রেখা LMC, স্বল্পকালীন গড় রেখায় SMC ছেদ করবে। আর এই বিন্দুতে ফার্ম এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা Q0 পরিমাণ উৎপাদন করবে আর P0 দামে দ্রব্য বিক্রয় করবে।
এবং এখানে তার মোট আয় মোট ব্যয় পরস্পর সমান। ও P0 M P0 এটা তার মোট আয়, আবার এটাই তার মোট। এভাবে স্বল্পকালে ফার্ম অস্বাভাবিক মুনাফা ক্ষতি বা স্বাভাবিক মুনাফা অর্জন করলেও দীর্ঘকালে এসে সব ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমরা আলোচনা এখানে শেষ করছি। তোমরা বই পড়ে আবার বিষয়টা রপ্ত করবে। পুনঃপ্রতিমূলক বাজারের আলোচনা শেষ করছি। আগামী ক্লাসে আমি একচেটিয়া বাজার বা অপূর্ণ প্রতিযোগিতার বাজার নিয়ে আলোচনা করব। এই করোনা কালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি, নিরাপদে থাকি। ধন্যবাদ।